অপপ্রচার চালাচ্ছে, কারণ তাদের নিজস্ব কোনো কর্মসূচি নেই যে কর্মসূচি নিয়ে তারা জনসাধারণের কাছে পৌঁছতে পারেন। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীময়ী মমতা ব্যানার্জির নির্দেশে সরকারি প্রত্যেকটি মন্ত্রক বা দপ্তর তাদের নিজস্ব রিপোর্ট কার্ড তৈরি করে সেটাও মানুষের কাছে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা কতদূর সাফল্য অর্জন করতে পেরেছি তার বিস্তারিত বিবরণও আমরা মানুষের কাছে রাখতে পেরেছি। তো এই ধরনের কর্মসূচি নিয়ে যখন বাংলার মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করছি, তখন তাদের সম্বল একমাত্র কুৎসা, অপপ্রচার এবং অশ্রাব্য গালিগালাজ, এইটা তারা করে চলেছেন। আর কিছু দাগি লোককে এখান থেকে ওখান থেকে নিয়ে এটা দাগির সমারোহ ঘটছে ওদের দলে, এটা দাগিদের দলে পরিণত হয়েছে। তো এই নিয়ে আমরা খুব একটা বিব্রত নই, মানুষ বিচার করবেন। আমরা মানুষের কাছে আমাদের কর্মসূচি নিয়েই বারংবার যাচ্ছি, কর্মসূচি নিয়েই আমরা যাব আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং তার নেতৃত্বে। এই প্রসঙ্গে ওরা বলতে পারেন যে আমাদেরও তো কর্মসূচি রয়েছে অনেক, যদিও এখনো পর্যন্ত কিছু বলেননি। এখনো পর্যন্ত একমাত্র কর্মসূচি হচ্ছে তৃণমূলকে গালিগালাজ করা, তৃণমূলের নেতৃত্বকে সমালোচনা করা যার কোনো ভিত্তি নেই ইত্যাদি। যেমন ওদের একটা খুব ঢাকঢোল পিটিয়ে ওরা প্রচার করেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, 2015 সালে চালু হয়, যার উদ্দেশ্য নাকি ছিল যে শিক্ষার মাধ্যমে কন্যা সন্তানদের উন্নতি এবং পিছিয়ে পড়া জেলাগুলির উন্নয়ন ও মেয়েদের চিন্তাধারায় পরিবর্তন। ওরা হিন্দিতে বলে নারী সশক্তিকরণ। তো বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি ঘটছে, এই বেটি বাঁচাও বেটি পড়াও কার্যত বেটি পিটাও বেটি মিটাও এ পরিণত হয়েছে। কারণ দেখা যাচ্ছে প্রথমে কাশী বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে রাতের অন্ধকারে পুলিশ ঢুকলো, মেয়েদের হোস্টেলের থেকে মেয়েদেরকে বার করে পেটালো, এটা ঘটলো 2 বছর আগে। তারপর বহু জায়গায় বিজেপি শাসিত রাজ্যে জঘন্য জঘন্য একের পর এক হত্যাকাণ্ড এবং গণধর্ষণের ঘটনা ঘটল। সাম্প্রতিককালে উত্তরপ্রদেশে হাতরাসের ঘটনা সবাই জানেন, এবং আমার বলতে কোনো কুণ্ঠা নেই যে একটি বিশেষ চ্যানেলের মহিলা সাংবাদিকদেরকে পর্যন্ত 22 ঘন্টা আটকে রেখেছিল, ঢুকতে দেয়নি পর্যন্ত। ওখানে কি ঘটেছে সেটা জানতে পর্যন্ত দিতে সাংবাদিকদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে তো ঢুকতে দেয়নি। তো আমাদের নেতা ডেরেক ব্রায়ান গেছিলেন, তাকেও ঢুকতে দেয়নি। যাই হোক, তো হাতরাসের ঘটনা মিটতে না মিটতেই বলরামপুর বলে একটি জায়গা উত্তরপ্রদেশে, সেখানেও গণধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটল। বলরামপুরের ঘটনা মিটতে না মিটতেই বাদায়ুনে সেখানেও একটা জঘন্যতম গণধর্ষণ এবং হত্যার কাণ্ড ঘটল। এত নির্মম, এত পৈশাচিক যে যৌনাঙ্গের লোহার রড ঢুকিয়ে তাকে হত্যা করা হলো। এবং যারা গ্রেপ্তার হলো তাদের মধ্যে একজন মহান্ত রয়েছেন, রাজ্যটা শাসন করেন একজন যোগী, আর এই ধরনের অপরাধগুলো করছেন মহান্তরা, বাবাজিরা। তো এই বেটি বাঁচাও বেটি পড়াও এখন বেটি পিটাও বেটি মিটাও। ওরা নোটবন্দি করেছিলেন 2016 সালে। অনেকে ভাবেন পুরানো কাসন্দি ঘাঁটছেন কেন, ঘাঁটতেই হবে, যতদিন জীবিত থাকবো ঘাঁটতে হবে। কারণ ভারতবর্ষের অর্থনীতিতে এত বড় ধাক্কা এর আগে কখনো আসেনি, কোনো সরকার করতে পারেনি। তখনই দেশ বিদেশের জ্ঞানী গুণী অর্থনীতিবিদরা বলেছিলেন যে প্রক্রিয়ায় এই নোটবন্দি করা হলো তাতে যে দেশের জিডিপি 2% কমে যাবে, এবং কার্যত দেখা গেল যে 2% কমেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি গোয়ার থেকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, আমার কাছে ভিডিও পর্যন্ত আছে, যদি আপনারা দেখতে চান আমি ভিডিও দেখাতে পারি আপনাদেরকে এই মুহূর্তে। এই সাংবাদিক সম্মেলনের পর যদি কেউ চ্যালেঞ্জ করেন আমাকে, দেখতে চান যে দেখান, আমি দেখিয়ে দেব। উনি বলেছিলেন যে 6 মাসের মধ্যে যে কারণে নোটবন্দি করা হয়েছে, নোট বাতিল করা হয়েছে, অর্থাৎ কালো টাকা ফিরিয়ে আনার জন্য, সন্ত্রাসবাদকে রোখার জন্য, জাল নোটের কারবার বন্ধ করার জন্য এবং ড্রাগ ট্রাফিকিং বন্ধ করার জন্য মূলত এই নোটবন্দি নাকি করা হয়েছিল। তো দেখা যাচ্ছে যে সমস্ত নোটই যেগুলো বাজারে সার্কুলেশনে ছিল তার 99% ফিরে এসেছিল, অর্থাৎ সেগুলো কালো টাকা ছিল না। সুতরাং কালো টাকার প্রসঙ্গটা ওইখানে হারিয়ে যায়।
আর ব্যাংকে 15 লক্ষ টাকা জমা দেওয়ার ব্যাপারটা ওটা তো অমিত শাহ পরে ক্লিয়ার করে দিয়েছেন, ও এক জুমলা থা। তো এই জুমলাবাজ সরকার যখন নোটবন্দি করলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 6 মাসের মধ্যে যদি এর সুফল দেশবাসী না পান তাহলে দেশের যে কোনো চৌরাস্তায় আমি দাঁড়াতে রাজি আছি এবং জনসাধারণ যে শাস্তি আমাকে দেবেন আমি সেই শাস্তি মাথায় পেতে নেব। তো যাই হোক, তিনি চৌরাস্তাতেও দাঁড়াননি, আর শাস্তির তো প্রশ্নই ওঠে না। 15 লক্ষ মানুষ বেকার হয়েছিলেন সেই সময়, আর ভারতবর্ষের জিডিপি কমে দাঁড়িয়েছিল 4.5%। 100 জনের বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছিলেন। তো এখন ওই যে শুরু হলো ক্রমাবনতি, জিডিপির ক্রমশ অবনতি ঘটতে থাকলো ওই সময় থেকে। এখন সেটা দাঁড়িয়েছে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এখন কমে দাঁড়িয়েছে 4.5%। আর বিশ্ব ব্যাংক এবছর অর্থাৎ 2021 সালের 4 জানুয়ারি যে গ্লোবাল রিপোর্ট পেশ করেছে সারা পৃথিবীর সমস্ত দেশ সম্পর্কে, ভারত সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে যে অবস্থায় ভারতবর্ষের অর্থনীতি পৌঁছেছে তাতে চলতি আর্থিক বছরে জিডিপি ঘাটতি 9.7% গিয়ে দাঁড়াবে। এত ভয়ঙ্কর অবস্থা ভারতবর্ষে কখনো ঘটেনি, যেটা এই বিজেপি শাসিত সরকারের আমলে ঘটেছে। এই প্রসঙ্গগুলো আমরা তুলছি যাতে মানুষ কর্মসূচি অনুযায়ী বিচার করতে পারেন যে কাদেরকে সরকারে এনেছে কেন্দ্রে। এই ধরনের সরকার পশ্চিমবাংলা আসলে সোনার বাংলা হবে, নাকি সেটা গঙ্গার জলে অবগাহন করবে এরকম একটা সরকার হবে। তৃতীয় প্রসঙ্গ হচ্ছে ওরা মুদ্রা প্রকল্প চালিয়েছিল, যে ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন, ছোট উদ্যোক্তা, স্মল এন্টারপ্রেনার্স, তারা কিছু ঋণ পাবেন এবং এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান হবে। ভালো, উদ্দেশ্যটা ভালো, কিন্তু মাত্র 20% মুদ্রা লোন দেওয়া হয়েছিল, 20%। এবং এই সময় যখন দেওয়া হচ্ছে মুদ্রা লোন, তাতে দেখা যাচ্ছে যে 2018 তুলনায় 2019 সালে মুদ্রা লোন ক্যাটাগরির অধীনে যে ব্যাংকগুলো ছিল এনপিএ তার দ্বিগুণ হয়েছে। আমি এনপিএর ব্যাপারে পরে আসছি। এবং সরকারি খাতের যে ব্যাংকগুলি, সরকারি ব্যাংক যেগুলো, তারা জামানত মুক্ত মুদ্রা লোন দিতে বাধ্য করা হয় তাদেরকে, মানে কোনো ধরনের সিকিউরিটি বা গ্যারান্টি না নিয়ে এই মুদ্রা লোনগুলো দেওয়া হয়। কারণ এতটাই আতঙ্ক সৃষ্টি করেছে অর্থনীতির বাজারটা, এটা করতে হয়েছিল সরকার চাপ দিয়ে। এরপরে হলো স্বচ্ছ ভারত মিশন চালু হলো, 2014 সালে হয়েছিল, দেশকে শৌচ মুক্ত করার উদ্দেশ্যে, ওপেন ডেফিকেশন ফ্রি কান্ট্রি এটা করার জন্য। যদিও এই কর্মসূচি প্রথম সফল হয়েছিল নদিয়া জেলাতে, ভারতবর্ষের মধ্যে প্রথম নদিয়া জেলাতে, এবং নদিয়া জেলার একটি পুরসভার প্রধান, তাকে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল আমাদের দলের তৃণমূল পরিচালিত পুরসভা। দেশের প্রথম যারা পুরস্কার পেয়েছিল রাষ্ট্রপুঞ্জের স্বচ্ছ ভারত প্রকল্পকে রূপায়িত করার জন্য। যাই হোক, সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত নাকি 71% গৃহস্থের বাড়িতে টয়লেট হয়েছে। আর 2020 যে বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী বলেছিলেন যে আমরা এই ওপেন ডেফিকেশন ফ্রি স্ট্যাটাস পেতে বদ্ধপরিকর, কিন্তু দেখা যাচ্ছে যে উন্মুক্ত স্থানে শৌচকর্ম করতে গিয়ে মধ্যপ্রদেশে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 2 শিশু সম্প্রতি মারা গেছেন। আর 2017 সাল থেকে প্রতিদিন গড়ে প্রতি 5 দিনে গড়ে একজন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার তিনি মারা যান। আমাদের দেশে এখনো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার আছে, এটা আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার আছে, এবং গড়ে প্রতিদিন একজন মারা যান। তো এই হচ্ছে স্বচ্ছ ভারতের একটা ছোট চেহারা। এছাড়া আরেকটি কথা, ওদের কর্মসূচিগুলো আমি বলছি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আপনারা জানেন চালু হয়েছিল 2016 সালে, বিনামূল্যে গরিবদের জন্য 5 কোটি এলপিজি কানেকশন। 2016 সালে বললেন পেট্রোলিয়াম সেক্টর গরিবদের জন্য, এবং দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 50% মানুষ এটা পায়নি। তেল সংস্থাগুলিকে ভর্তুকি দেওয়া হয়, যা উপভোক্তাদের ঋণ হিসাবে দেখানো হয়েছে। খরচের কারণে বিপিএল পরিবারগুলো রিফিল করতে পারে না, একটা সিলিন্ডার দিল
তারপর যে তাকে রিফিল করবে সেই পয়সা তার কাছে নেই। ফলে খালি সিলিন্ডারটা তার বাড়িতে একটা কি বলবো আর্টিফ্যাক্ট বা একটা গৃহ সামগ্রী, সজ্জিত গৃহ সাজসজ্জা হিসেবে হয়তো শো করছে, কিন্তু তার ক্ষমতা নেই যে সেটা চালিয়ে তাকে সেই ধোঁয়াতে সে কয়লাই হোক, কাঠ হোক বা বনের পাতা হোক, সেটা জ্বালিয়ে তাকে রান্না করতে হচ্ছে। তো 2018 31শে ডিসেম্বর পর্যন্ত বার্ষিক গড় রিফিল খরচ হয়েছিল মাত্র 3টি। এটা ক্যাগ রিপোর্ট। ক্যাগ রিপোর্ট বলছে 2018 31 ডিসেম্বর পর্যন্ত অ্যানুয়াল অ্যাভারেজ রিফিল খরচ হয়েছে মাত্র 3টি। শুধুমাত্র 0.24% উপভোক্তাকে 5 কেজি সিলিন্ডার দেওয়া হয়েছে। এই তথ্যগুলো বলার একমাত্র কারণ হচ্ছে যে এই সরকারটা সত্যি সত্যি জুমলাবাজদের সরকার। এরা যা পরিকল্পনা, যা প্রকল্প ঘোষণা করে সবটাই জুমলা ভরা, যার জন্য এর কোনো পরিণতি যেটা ভালোর দিকে যাওয়ার কথা যাচ্ছে না। প্ল্যান নেই, সদিচ্ছা নেই, এবং মানুষকে এত বড় একের পর এক, আমি বলতে গেলে আরো অনেক সময় লাগবে, ধোঁকাবাজি যে কত দেওয়া যায় এই সরকার সেটা দেখিয়েছেন এবং দেখিয়ে চলেছেন এখনো। এবার আমি আসি ওই ব্যাংকের ব্যাপারে বলছিলাম, আমানতের ব্যাপারে। তো সে ব্যাপারে আমি বলি যে প্রথমে আপনাদের জানা দরকার মানুষের, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, গত 2 দশক আনছি এই কারণে যে পূর্বতন সরকারের সঙ্গে যাতে বর্তমান সরকারের পারফরমেন্সের খানিকটা তুলনা করা যায়। তো তাতে দেখা যাচ্ছে যে পাবলিক সেক্টর ব্যাংক, যেটা আগে 21টা ছিল, এখন কমে দাঁড়িয়েছে 12টায়, তাদের টোটাল অ্যাসেটস কি ছিল এবং ডিপোজিটস কি ছিল আর এখন কি হয়েছে। 2 দশকে পাবলিক সেক্টর ব্যাংকের অ্যাসেট ছিল 78%, যেটা কমে দাঁড়িয়েছে 61%-এ বর্তমানে। শেয়ার, আপনার ডিপোজিট শেয়ার ছিল, মানে আপনার আমানত যেগুলো জমা হতো, মানে মানুষের টাকা যে জমা হতো সরকারি ব্যাংকগুলোতে, সেটা ছিল 76% সব ব্যাংক মিলিয়ে। মানে আপনারা তো জানেন যে আমাদের দেশে পাবলিক সেক্টর ব্যাংক ছাড়াও প্রাইভেট ব্যাংক আছে, বিদেশি ব্যাংক আছে, অন্যান্য কিছু শিডিউল ব্যাংক আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনে কিছু কাজ করছে। তো এই 4 ধরনের ব্যাংকের মধ্যে পাবলিক সেক্টর আন্ডারটেকিংটা আমি বলছি, যেহেতু এটা সরকার পরিচালিত, সেখানে আমানত ছিল 76%, সেটা কমে দাঁড়িয়ে 66% হয়েছে। এখন সরকার বলছে 12টা যে ব্যাংক আছে এটাকেও কমিয়ে 4-এ নিয়ে আসা হবে, সরকারি ব্যাংকের সংখ্যা 4-এ গিয়ে দাঁড়াবে। অথচ আমেরিকাতে 6000 ব্যাংক আছে, তার মধ্যে অনেকগুলি সরকার পরিচালিত। চায়নাতে 4000 ব্যাংক আছে। আচ্ছা, এবার সরকারি ব্যাংকের পারফরমেন্স যখন এরকম, প্রাইভেট ব্যাংক কি করছে? প্রাইভেট ব্যাংক ওই একই সময়ে 2 দশকে তাদের টোটাল অ্যাসেটস 10.5% থেকে বেড়ে 32% গিয়ে দাঁড়িয়েছে অ্যাসেটস। আর শেয়ার অফ ডিপোজিট, আমানতের অংশ 11% থেকে 27% গিয়ে দাঁড়িয়েছে। তার মানে তাদের ইনক্রিমেন্টাল ডিপোজিটস, মানে আমানতের বহরটা বেড়েছে 60% 18-19-এ, গত 2 দশকে এই পর্যন্ত। এর পরের কথা হচ্ছে ব্যাড লোন। আপনারা জানেন যে আমাদের 2-3 রকমের ব্যাড লোন আছে, যে লোন পরিশোধযোগ্য কিন্তু দিতে পারছে না কোনো কারণে, ব্যবসা মন্দা, আর্থিক মন্দা, নানা কারণে, কিন্তু সেটা ব্যাড লোন, সে সময় মতো শোধ দিচ্ছে না। আর একটি হচ্ছে উইলফুল ডিফল্টার, ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যে আমার সামর্থ্য আছে কিন্তু আমি তবুও টাকা দিচ্ছি না। এরকম অনেকেই আছেন, ছিলেন, এখন দেশের বাইরে কিছু চলে গেছেন, দেশের মধ্যেও এখনো প্রচুর লোক আছেন এরকম, মানে কোম্পানি আছেন, ব্যক্তিও আছেন। তো এতে দেখা যাচ্ছে যে এই সরকারি ব্যাংকে এখন মানে না, গত সেপ্টেম্বর 2019-এ মাননীয় অর্থমন্ত্রী যে হিসেব দিয়েছিলেন তাতে দেখা যাচ্ছে 7.27 লক্ষ ব্যাড লোন।
আর সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 8.5 লাখ কোটি টাকায়। 8.5 লাখ কোটি টাকা আমাদের ঋণ শোধ করেননি এরকম অ্যাকাউন্ট আছে। এবার নানা সময় নানা সংস্থা এগুলো করে, রিভিউ করে। আমার কাছে একটা রিপোর্ট আছে, রিপোর্ট অফ দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই রিপোর্টটা হচ্ছে রিপোর্ট নম্বর 28 অফ 2017। এটাকে বলে পারফরম্যান্স অডিট। এখানে ডিটেলসে ওরা সমস্ত বিষয়টা আলোচনা করেছেন। তাতে ব্যাড লোনও আলোচনা করেছেন, রিক্যাপিটালাইজেশন একটা কথা আছে। মানে মাঝে মাঝে সরকার দেখবেন, আপনারা দেখবেন কাগজেই বেরিয়েছে, বিভিন্ন সময় সরকার সরকারি ব্যাংকগুলোকে মূলধন দিয়ে সাহায্য করছে। মানে আগে যা গেছে খেয়ে নিয়েছে, আবার মূলধন দিচ্ছে। কারণ ক্যাপিটাল যদি ডাইলুটেড হয়ে যায় তো ব্যাংকগুলো তো বন্ধ হয়ে যাবে। এয়ার ইন্ডিয়া বা টেলিকম কোম্পানির যে অবস্থা হয়েছে, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া আজকে বিক্রি হচ্ছে কেন? সরকার টাকা দিতে 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 ক্লান্ত। ওরা উদ্ধার করার, ওরা নিজেদের হেলথ উদ্ধার করার কোনো রকম প্রচেষ্টাই করেনি। ফলে আজকে এয়ার ইন্ডিয়া এমন একটা জায়গায় গিয়ে পড়েছে যে বেসরকারি হাতে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রসেস শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই সরকারি বিমান সংস্থা থাকবে না দেশে, বেসরকারি হাতে চলে যাবে। ব্যাংকগুলো কিন্তু একই পথে হাঁটছে এবং সরকার প্রায় প্রতি বছর রিফাইন্যান্সিং, যাকে বলে রিক্যাপিটালাইজেশন অ্যাকচুয়ালি ইংরেজিটা, মানে মূলধন আবার যোগান দিচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে এই নন পারফর্মিং অ্যাসেটটা বাড়ছে আর তার সঙ্গে মূলধন সরকার জুগিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি, মূলধনটা আলটিমেটলি ওই নন পারফর্মিং অ্যাসেটের জন্য ওটা খেয়ে নিচ্ছে। মানে আপনি একদিকে ঘর বানাচ্ছেন আর ইঁদুরে আপনার ঘরের বাকি জায়গাগুলো কেটে 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 খেয়ে নিচ্ছে, ওদের দাঁড়ায়। ব্যাপারটা সেরকম। একদিক দিয়ে ইনফ্লো হচ্ছে টাকার, সরকারি টাকা মানে জনতার টাকা, পাবলিকের টাকা, আর একদিক দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। কাদের কাছে বেরোচ্ছে? সবচেয়ে বড় ডিফল্টার হচ্ছে আমাদের দেশের, ধরে নিন প্রথম 100 জন যারা চুরি করেছে তাদের ঋণের পরিমাণ প্রায় 4 লক্ষ কোটি টাকা। 100 জন লোক বা 100টা কোম্পানি এই টাকাটা খেয়ে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগের দিন কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে কেউ ছবি তুলছে, কেউ আগের দিন অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যসভায় দেখা করছেন, পরের দিন পুরো পাখি উড়ে গেল। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে মেহুল চোস্কি এবং নীরব মোদি, আপনারা সবাই জানেন, 74 মাস 74 মান্থস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন ছিল। কেউ জানতে পারলো না। একজন সামান্য করণিক পরবর্তীকালে ধরলেন ব্যাপারটাকে, কিন্তু বাকি কেউ জানেন না। সবাই কুম্ভকর্ণ, সবাই ঘুমাচ্ছিলেন। 74 মাস বাদে জানা গেল 15,000 কোটি টাকা নিয়ে পাখি উড়ে গেছে। আর তাকে ফেরানোর জন্য এখন কত কি আমরা চেষ্টা করছি, অমুক করছি তমুক করছি। উনি হয়তো ফিরবেন, টাকা কি ফিরবে? এ তো মানুষের টাকা, জনগণের টাকা। এই প্রশ্নগুলোর উত্তর ওদেরকে দিতে হবে। যারা তৃণমূলের বিরুদ্ধে নিন্দা, অশ্রাব্য গালিগালাজ করে বেড়াচ্ছেন, তাদেরকে এই কথাগুলোতে জনগণের টাকা লুট করলো কারা এবং কাদের মদতে? এই সরকারের আমলে। ওই প্রত্যেক কথায় নেহরুকে আর ইন্দিরা গান্ধীকে গালিগালাজ করা যাবে না, এটা এদের আমলের ঘটনা। এরকম অনেক ঘটনা আছে, আমি বলেছি আগে বলা যাবে না। রিজার্ভ ব্যাংকের ডিরেকশন ছিল 18 এপ্রিল 2017-এ, এই যে সরকার মূলধন যোগাচ্ছে প্রতি বছর, এটাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে তার গাইডলাইন, সেগুলোকে পর্যন্ত ওরা অমান্য করেছে। ওরা কি করছে, এনপিএ কে কম দেখাচ্ছে বুকস অফ অ্যাকাউন্টসে, সেখানে একটা কারচুপি করছে। এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেটস, এগুলোকে কম দেখাচ্ছে আর লাভের সংখ্যাটা বেশি দেখাচ্ছে। তো ওভার ইনভয়েসিং এবং লোয়ার ইনভয়েসিং করে সরকারি ব্যাংক রিজার্ভ ব্যাংকের নির্দেশকে অমান্য করে সরকারকে কারচুপি করছে আর ওটা দেখিয়ে আবার টাকা নিয়ে নিচ্ছে। এটা একটা সিরিয়াস ফ্রড অন দি পার্ট অফ দি পাবলিক সেক্টর ব্যাংকস এবং তাদের বিরুদ্ধে এই যে তদন্তকারী সংস্থাগুলো আছে, বিশেষ করে SFIO, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেটিং অর্গানাইজেশন, ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, তাদের অবিলম্বে এই CAG রিপোর্টে এগুলো সব উল্লেখ করা আছে, সেগুলো তদন্ত করে মানুষের সামনে পার্লামেন্টের কাছে প্রকাশ করা দরকার যে এটা কীভাবে এরকম লক্ষ লক্ষ কোটি টাকা বেরিয়ে গেল। এবং স্টেট ব্যাংক হচ্ছে এই ব্যাপারে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে স্টেট ব্যাংক, যেটা আমাদের প্রধান ব্যাংক। হ্যাঁ, কারণ ওদের এই প্রভিশনিং বলে এটাকে ইংরেজিতে, এই প্রভিশনিং কভারেজে
65.95% করেছে হচ্ছে স্টেট ব্যাংক একা, সর্বোচ্চ সমস্ত ব্যাংকের মধ্যে। তো এইভাবে দুর্নীতিকে ওরা গ্রহণ করেছে, আশ্রয় করেছে সরকারি ব্যাংক। এবং এই যে নাম প্রকাশ করা, সুপ্রিম কোর্ট দুটো আদেশ দিয়েছে দুবার, যে ঋণ খেলাপি যারা, একটা ছোট কৃষক বা ছোট কারখানা, তারা হয়তো হুগলির গ্রামে একটা কোনো ওই পানীয় জলের হয়তো একটা প্রকল্প খুলেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, টাকা শোধ দিতে পারছে না। এবার উনি ডিরেক্টর, তার বউ ডিরেক্টর, তার ছেলে ডিরেক্টর, সবারই ছবি কাগজে আসছে, কারখানা সিল হচ্ছে। আর যদি কৃষক নিয়ে থাকে ঋণ, তার গরু বাছুর নিয়ে চলে যাচ্ছে ব্যাংকের লোকেরা গিয়ে, মানে গুন্ডামি যাকে বলে একেবারে গায়ের জোরে। আর যারা এই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই তো দূরের কথা, ছবি ছাপানো তো দূরের কথা, সমস্ত তথ্য গোপন করে রাখা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। তো এইভাবে কিভাবে মানুষের টাকাকে লুটপাট করছে আমি তার কয়েকটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন ধরুন ব্যাংকগুলো কতখানি সুরক্ষিত, মানুষ এই যে টাকা রাখছেন ব্যাংকে, এই ব্যাংকে আমাদের টাকাগুলো সুরক্ষিত থাকবে তো, এই প্রশ্ন আছে। হঠাৎ কিছু ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে মার্জার হয়ে যাচ্ছে, তারপর আপনি ঘুরে বেড়ান, যেমন ইউনাইটেড ব্যাংক মার্জ হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। ইউবিআই যান, এখন সার্ভিস পাবেন না আপনি, সিস্টেম কাজ করছে না, কি করছে না, রাত দিন হয়রানি ইত্যাদি। তো ডিপার্টমেন্ট অফ ইকোনমিক পলিসি রিসার্চ বলছে, মানে সরকারের আরবিআইয়ের একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ, বলছে প্রেজেন্স অফ নন পারফর্মিং অ্যাসেটস ইন এ ব্যাংক উইকেন্স মনিটারি পলিসি ট্রান্সমিশন অ্যান্ড লোয়ার্স দ্য লোন গ্রোথ রেট। এই যে লোন দিতে, এখন লোন বিশেষ দিচ্ছে না, ওরা বলছে না সব সিবিআই টিবিআই হবে, আমরা লোন টোন দেবো না। তো এতদিন ধরে দিয়ে গেলেন, কোনো সিবিআই ধরলো না, কিচ্ছু হলো না, ওই ছন্দা কোচার টোচার নিয়ে একটু টানাটানি হলো, তারপর থেকে ওরা বলছে আমরা লোন দেবো না। এর জন্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট যেটা আমাদের আছে, সেটাকে সরকার আবার সংশোধন করে বলছে যে কোনো অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না লোন দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। তার মানে উচ্চতর জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত নির্দেশ আসছে, ওদের কাউকে কিছু তোমরা করতে পারবে না। তো এইভাবে ওরা মানে একদিকে বলছে ঢালাও লোন দাও, আর সিবিআই টিবিআই হলে আমরা দেখবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর রাইট অফ করে দিচ্ছে, পাওনা টাকা যেটা আমাদের সরকারের, মানে মানুষের টাকা ব্যাংকগুলো পাবে, সেরকম টাকা ওরা মেরে দিচ্ছে। শুধুমাত্র এই সিএজি রিপোর্টে একটু পুরনো একটা পরিসংখ্যান দিলেই বুঝতে পারবেন যে শুধু এক বছরে 2014-15 এরা ক্ষমতায় আসার ঠিক পরে 52,542 কোটি টাকা রাইট অফ করে দিয়েছে। আমি একটা লাইন পড়ে শোনাই, নাহলে ভাববেন হয়তো তৃণমূল বলছে, এটা সিএজি বলছে। The quantum of write-off in 2014 and 15 was in fact 52,542 crore, significantly higher than the recovery of 41,236 crore. রিকভারি হয়েছে 41,000 কোটি আর 52,500 কোটি টাকা তারা রাইট অফ করে দিয়েছে। আপনারা একটা অঙ্ক শুনলে চমকে উঠবেন যে কি অবস্থা। একটা অঙ্ক দিয়ে শেষ করবো। আমি জানি অর্থনীতির বিষয় একটু অসুবিধা হয়, অনেকে বুঝতে পারি, কিন্তু খুব স্বাভাবিক সামান্য ভাষায় লেখা আছে, সহজ ভাষায়। এই যেটা 31শে মার্চ 2014, তখনও এরা ক্ষমতায় আসেননি, ইউপিএ 2 সরকার। সেই সময় এই পাবলিক, ভাই একটু প্লিজ আমি একটু বলে নিই। পাবলিক সেক্টর ব্যাংকের গ্রস এনপিএ ছিল 31শে মার্চ 2014, ইউপিএ 2 তখন ছিল 2.27 লাখ crore, 2.27 লাখ কোটি টাকা গ্রস এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। সেটা বেড়ে দাঁড়ালো 31শে মার্চ 2016, 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকার আসার পরে 5,40,00,000 কোটিতে, এবং সিএজি বলছে রিপ্রেজেন্টিং an increase of 138%.
138% বৃদ্ধি পেল এই গ্রস এনপিএ, এবং দে রোজ ফার্দার টু 6.83 লাখ ক্রোর at the end of March 17। অর্থাৎ 3 বছরের মধ্যে, এই সরকার আসার 3 বছরের মধ্যে প্রায় 200% গ্রস এনপিএ বাড়লো। এটা নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব, এবং এই কৃতিত্বটা তারা মানুষের কাছে যাক, মানুষ বিচার করবেন বলতে কতখানি কি। এবার সব শেষে বলি যে ব্যাংক কতখানি সুরক্ষিত। আগে ছিল যে আপনার কোনো কারণে কোনো ব্যাংক যদি উঠে যায়, তাহলে যাদের আমানত আছে ওই ব্যাংকে ম্যাক্সিমাম আপনি 5 লাখ টাকা পর্যন্ত কম্পেনসেশন পাবেন, যত টাকায় আপনার ওখানে থাকুক না কেন। 1 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা কম্পেনসেশন পুরোনো আইন অনুযায়ী। সেটাকে ওরা অ্যামেন্ড করেছে, করে ওটাকে 10 লাখ করেছে। অর্থাৎ যদি আপনার 25 লাখ থাকে আপনি 10 লাখ পাবেন। কিন্তু ব্যাংক উঠে যাওয়ার পরে 10 পয়সাও পাবেন কিনা কার্যত বস্তুত তার কোনো কিন্তু গ্যারান্টি কোথাও নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্যারান্টিজ, যেমন নোটে লেখা থাকে টু পে দ্য সাম অফ সাচ অ্যান্ড সাচ, কারেন্সি নোটে লেখা থাকে, রিজার্ভ ব্যাংক লেখে, এরকম কোনো গ্যারান্টি কিন্তু সরকার কোথাও লিখেনি, কোনো আইনেও লেখা নেই। এটা পাবেন মানে পেয়েবল হোয়েন এবল, অর্থাৎ আমি যখন সক্ষম হব তখন আমি তোমাকে দেব। তো এই যদি ব্যাংকগুলোর ভবিষ্যৎ গিয়ে দাঁড়ায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েকশো ব্যাংক ভারতবর্ষে ফেল করেছিল, তো আমরা চাই না যে কোনো ব্যাংক ফেল করুক মানুষের, কিন্তু এই আতঙ্ক যেটা মানুষের মনে সৃষ্টি হচ্ছে তার জন্য সরকার দায়ী। তার জন্য যে কারেক্টিভ মেজার নেওয়া দরকার তারা নেয়নি। 3-4 জন গুরুত্বপূর্ণ মানুষ যারা রিজার্ভ ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন, সারা বিশ্বে অর্থনীতিবিদ হিসেবে তারা প্রত্যেকেই খুব সুপরিচিত, তাদের চলে যাওয়ার কারণগুলো খুব রহস্যজনক। হঠাৎ ব্যক্তিগত কারণে সবাই চলে গেলেন, এটাও আমরা আজ অবধি সেই ধাঁধার উত্তরটা পেলাম না। এখন কার্যত যারা পদলেহনকারী এরকম মানুষগুলো বিভিন্ন পদে বসানো হচ্ছে। আমাদের রাজ্যেও দেখলাম হঠাৎ করে কেউ পাট বিশেষজ্ঞ হয়ে গেলেন, তো এরকম বিশেষজ্ঞদের বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। ফলে এই সরকারি সংস্থাগুলো এখন ক্রমশ ক্ষয়িষ্ণু, ভঙ্গুর এবং গঙ্গা প্রাপ্তির জন্য অপেক্ষা করছে। কিন্তু ব্যাংকের যদি এই অবস্থা হয়, তার প্রতিক্রিয়া, তার কুপ্রভাব আমাদের দেশের অর্থনীতি এবং জনসমাজে কত বড় ক্ষতি নিয়ে আসতে পারে তার খানিকটা আশঙ্কা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিএজি রিপোর্ট, সরকারি রিপোর্ট, মন্ত্রীর পরিসংখ্যান থেকে তুলে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে মানুষকে জানাবার চেষ্টা করলাম। আমরা আমাদের যে কর্মসূচি, শ্রীময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটো কর্মসূচি নিয়ে প্রথম দিন থেকে ব্রতী রয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে শান্তি, আরেকটি হচ্ছে প্রগতি। শান্তি তিনি সুনিশ্চিত করেছেন এবং প্রগতিও তিনি প্রতিদিন প্রগতির নতুন নতুন আলোক পত্রিকা তিনি মানুষের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। দুয়ারে সরকার তেমনই একটি অভিনব অত্যন্ত সফল কর্মসূচি, যে দুয়ারে সরকারকে ওরা বলছেন যে জমের দুয়ারে সরকার। মানুষের দুয়ারকে যারা জমের দুয়ার বলে, সেই জমদূত থেকে সাবধান থাকার জন্য বাংলার মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। এবার আপনারা এক এক করে প্রশ্ন নেবেন, প্লিজ প্লিজ প্লিজ। कॉर्डलेस बट एक बात हो जाने के बाद कॉर्डलेस आप पास ऑन कर दीजिएगा, अपने मुट्ठी में मत रखिएगा। एक से ज्यादा 2 सवाल नहीं लेंगे, बहुत सारे जवाब देने पड़ेगा। बोलिए, अब आपका बारी। স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও বাঘাযতীন রেড প্লাস সোসাইটি নার্সিং হোমে এক রোগীকে ভর্তি নেওয়া হলো না। রোগীকে ভর্তি নেওয়া হয়েছে কিন্তু তার সেই কার্ড নেওয়া হলো না, বললো এই কার্ড চলবে না। উল্টে 3 দিনে রোগীর 22,000 টাকা বিল করা হয়েছে, কি বলবেন? এখানে কি হয়েছে সেটা তদন্ত হচ্ছে এবং তদন্তের ফলাফল আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, ওটা আপনার চোখে পড়েছে। পাশাপাশি স্বাস্থ্যকারী কার্ড পেয়ে প্রাণ ফিরলো, এই খবরগুলো কিন্তু রোজ কাগজে বেরোচ্ছে, ওটাও একটু দেখবেন। স্যার নেক্সট লাস্ট কোশ্চেন দাদা, লাস্ট কোশ্চেন আমার একটা। শাসনের এক যুবক ফেসবুকে রীতিমতো স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন চাকরি পাওয়া যাচ্ছে না, আমি আপনাকে বলি, তিনি তার কিডনি বিক্রি করতে চান। আমি 3 মাস টিভি দেখিনি, কোনো টিভি দেখিনি, আমি 3 মাস কোনো ফেসবুক বা টুইটার দেখিনি। অতএব এই প্রশ্ন অন্য যখন আমাদের প্রতিনিধিরা থাকবেন যারা দেখেন টিভি বা ফেসবুক তাদেরকে। স্যার এদিকে স্যার, স্যার
গতকাল সাংসদ শতাব্দী রায় তিনি পোস্ট করেছেন যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, কাজ করার পরিবেশ পাচ্ছেন না, এবং এই বিষয় নিয়ে আগামীকাল 16 তারিখে তিনি ফেসবুকে লাইভে আসবেন। কাল দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন। ঠিক আছে, আমি উত্তর দিয়েছি যে আমি 3 মাস টিভি দেখিনি, ফেসবুক বা টুইটার এগুলো আমার দেখা নেই। যদি এরকম খবর যেটা আপনি বলছেন ঘটে থাকে, সেটা আমাদের আগামীকাল যিনি প্রেস কনফারেন্স করবেন তাকে জিজ্ঞেস করুন, উত্তর দেন। দাদা, এটা ফেসবুক বা টুইটারের আমাদের কাছে এরকম কোনো খবর নেই। না স্যার, অ্যাকচুয়ালি আমাদের কাছে, দলের কাছে এখনো পর্যন্ত শতাব্দী রায় সম্পর্কে কোনো ফেসবুক বা টুইটারের কোনো খবর আমাদের কাছে এখনো নেই। থাকলে আমি আজকে আপনাদের জানাতাম। সাংসদ শতাব্দী রায় বলছেন যে তিনি তার নিজের এলাকাতে যেতে পারছেন না, তার ভোটাররা যেন তাকে ভুল না বোঝেন, বেশ কয়েকজন জেলার নেতারা তাকে অসহযোগিতা করছেন, তাই তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মানে এটা তো ফেসবুক বা টুইটারের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে একজন সাংসদ তিনি বলছেন যে তাকে জেলার নেতারা, তিনি বলছেন কিনা সেই খবর তো আমার কাছে নেই। তিনি আমার দলের কাছেও নেই। থাকলে আমাকে বলতেন যে আজকে প্রেসে তোমাকে যদি জিজ্ঞেস করে আমাদের দলের বক্তব্য হচ্ছে এটা। আমি এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশ দলের কাছ থেকে পাইনি। তবু বলছি, সিদ্ধান্ত, যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত ভারতবর্ষে যে কোনো নাগরিকের নেওয়ার ইচ্ছে আছে, ক্ষমতা আছে, অধিকার আছে। কোনো সিদ্ধান্ত কেউ যদি নেয় কোনো বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে, আপনারও আছে, আমারও আছে, অন্যেরও আছে। সেই অধিকার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, কনস্টিটিউশন গ্যারান্টি দিয়ে পড়েছে। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে তার নিজস্ব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে, এবং আইন মেনে সেই অধিকার যে কেউ নিতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার আমি একটু অ্যাড করছি স্যার, আপনি সিদ্ধান্তের কথা বললেন। নেক্সট আজকে দিলীপ ঘোষ বলেছেন যে এই রাজ্যে তাবেদারদের সরকার চলছে। কি চলছে? তাবেদার তাদের সরকার চলছে, কোনো দপ্তরই ঠিকভাবে কাজ করছে না মানুষের জন্য। তো দিলীপ বাবু প্রথমত জানেন কি যে পশ্চিমবাংলায় কতগুলো দপ্তর আছে? 1 নম্বর। 2 নম্বর, সেই দপ্তরগুলো তিনি সম্পর্কে মন্তব্য করছেন, তাদের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হলেন কোন সূত্রে, কিভাবে? উনি তো কোনো সরকারি সংগঠনের সঙ্গে যুক্ত নন, বা উনি এমন কোনো প্রতিবেদন তুলে ধরতে পারেননি যেভাবে দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন যে পশ্চিমবাংলার এই দপ্তর বা সেই দপ্তর ঠিকমতো কাজ করছেন না। গঙ্গাসাগরের মেলা যারা বাইরে থেকে এসছে তারা বলছে যে ওই প্রয়াগরাজে যে মেলা হয়, কুম্ভ মেলা, তার চেয়েও বেশি ভালো ব্যবস্থা। আমি কতগুলো দৈনিক বাংলা কাগজে পড়েছি, ইংরেজি কাগজেও পড়েছি। তো বাইরে থেকে লোক এসে এই কথা বলছেন যে গঙ্গাসাগরে মেলার এই আয়োজন। তো উনি কোন দপ্তরের কি, কোথায় কি খারাপ দেখলেন? এখন মুশকিল হচ্ছে, আমি যদি নাচতে না জানলি তাহলে উঠোন তো বাঁকা দেখাবেই। আমাকে তো নাচটা জানতে হবে, তবে তো আমি উঠোনটা বাঁকা নয় বুঝতে পারবো। আর যদি নাচি না জানি তাহলে উঠোনটা তো বাঁকা সবসময় দেখাবে। So, Shatabdi Rai's comments come close. Don't ask about that. I have already replied. So this is a question. On that issue, I have. So you can hear my question and then try to understand. The name you have uttered on that issue, I have already explained my position as well as the position of the party and the individual whom you are referring to. Next question, please. Anybody? Bolun. Okay, mic to the. Please hand over that. হলদিয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শ্যামল কুমার যাদব তিনি আজকে রিজাইন করেছেন, যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। এটার কি আগামী দিনে বিধানসভা ভোটের আগে কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? না, এখন মুশকিল হচ্ছে যে আমাদের দলের আস্থাবলের যেগুলো বাতিল ঘোড়া, সেরকম তৃণমূলের আস্থাবলের বাতিল কিছু ঘোড়া অন্য কোথাও চলে যাচ্ছে। আবার কিছু লোক আছেন যে সকালে গিয়ে আবার বিকেলে ফিরে আসছেন, যাকে হিন্দিতে বলা হয় যে अगर सुबह का भूला शाम को वापस आते हैं तो उसको भूला नहीं कहते। তো দুটোই ঘটছে। কিছু আস্থাবলের বাতিল ঘোড়া চলে যাচ্ছেন দিকশূন্য হয়ে, আবার কিছু দিকশূন্য হয়ে যারা চলে গেছিলেন তাদের মধ্যে কেউ কেউ ফিরেও আসছেন। তো আগমন এবং প্রত্যাগমন এটা রাজনীতি দলে হয়ে থাকে, এখনো ঘটছে। दादा नेक्स्ट दादा अमित मालवीय ने एक ट्वीट किया है जिसमें ये कहा है कि एक मंत्री तृणमूल के वैक्सीन की वैन को रोकते नजर आते हैं और अगले दिन एक सांसद कहती है कि प्लीज दोबारा बोलिए थोड़ा। मैं
अमित मालवीय ने एक ट्वीट किया है जिसमें ये कहा है कि मंत्री तृणमूल के वैक्सीन के वैन को रोकते नजर आते हैं और एक सांसद कहती हैं कि बीजेपी तो कोरोना से भी ज्यादा खतरनाक है। ये देखिए, ये इंडिविजुअल कमेंट्स है, ये हमारा पार्टी का कोई टिप्पणी नहीं है। तृणमूल कांग्रेस ने अभी तक वैक्सीन के बारे में ऐसा कुछ नहीं बोला, जो कि कुछ इंडिविजुअल बोला होगा मुझे मालूम नहीं। और बोलिए, বলুন আর কারো কিছু। আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে দিলীপ ঘোষ আজকে বলেছেন যে এতদিন বাড়ি থেকে সরকার চলেছে, তাই সরকারকে এখন বাড়িতে বাড়িতে যেতে হচ্ছে, দুয়ারে যেতে হচ্ছে। না, উনি তো, আমি জানি না, আমি তো দেখি উনি দিব্য স্বাস্থ্যবান মানুষ, তার দৃষ্টির কোনো অসুবিধে হয়েছে বলে আমার মনে হয়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে আমার সঙ্গে ওর দেখাও হয়েছিল, উনি পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছেন, অতএব দৃষ্টিশক্তির কোনো অসুবিধা হচ্ছে বলে তো আমার মনে হয় না। উনি কি দেখতে পাননি যে মমতা ব্যানার্জি, অবশ্য উনি প্রথম দিকে ছিলেন না, কোথায় ছিলেন কেউ জানে না, হঠাৎ ওর রাজনীতিতে আবির্ভাব, এবং ঠিক আছে রাজ্য সভাপতি, সে নিয়ে কোনো বক্তব্য নেই, সেটা ওদের দলের সিদ্ধান্ত। কিন্তু ওকে কোনোদিন দেখিনি রাজনীতিতে, 53 বছর আমি রাজনীতি করছি, এই সম্প্রতি ওকে দেখছি। তো উনি বলছেন যে মমতা ব্যানার্জি ঘর থেকে, বাড়ি থেকে রাজনীতি করে, আর বাংলার মানুষ দেখছেন যে উনি প্রথম দিকে রাইটার্স বিল্ডিং, পরের দিকে নবান্নে কিছু মিটিং যেমন করেন, সরকারি আমলাদের সঙ্গে আলোচনা করেন, পাশাপাশি প্রত্যেক জেলায় প্রতি বছর অন্তত গড়ে 5 বার 6 বার করে উনি খুব কম করেও পরিভ্রমণ করেন, জেলায় জেলায় আধিকারিকদের নিয়ে বৈঠক করেন, এবং সেটা লাইভ টেলিকাস্ট হয়, যাতে বাংলার মানুষও জানতে পারে, শুনতে পারে যে কি হচ্ছে আলোচনা ভেতরে। কোনো রুদ্ধদ্বার বৈঠকও করেন না উনি, সমস্ত বৈঠক সাধারণ মানুষ দেখতে পান, শুনতে পান, কর্মসূচি কি হচ্ছে না হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় তিনি সেই অসুবিধাগুলো দূর করার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন, শুধু দিলীপবাবু দেখতে পান না। তো ওই সময়টার জন্য তার দৃষ্টিশক্তিতে কোনো অসুবিধা হয় কিনা আমি জানি না, কিন্তু বাংলার মানুষ এটা খুব ভালোভাবে জানেন যে মমতা ব্যানার্জি নবান্ন বা রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালান না, তিনি জনগণের মাঝখান থেকে সরকার চালান। Sir, while you do not want to comment specifically on one individual, I have replied 4 times, right, and nobody can compel me to repeat the same thing time and again. Sorry to say. No, I'm not referring to that name, but No. So let me ask. If you have any other issue, please, I will reply to all your questions. So but I cannot stick to only one question for minutes together. No. That is my problem, not your problem. That is my problem. বলুন আর কোনো প্রশ্ন? That it is a private trust. Prime Minister is the chairman, and there are 3 important ministers of the central government other than other important people. But on the next day, that is on the 27th of March last year, the Ministry of Corporate Affairs, they issued a office memorandum saying that it is a government trust. For the first time in my legal career, I have come across such a thing, that a trust which itself is declaring in its memorandum in writing, which was registered in the registered deed of trust, it was emphatically said that we are a private trust and there is no control of any government or central government in the matter of monetary transaction or any sort of administrative control and other things. So it is absolutely a private trust, according to the document registered with the Ministry of Corporate Affairs, Company Affairs. Sir. Now, what prompted the government, Ministry of Corporate Affairs, to issue that office memorandum? The critics say that it was issued to enable the trust to garner or collect donations on CSR funds from the corporates, and as reports go, how much it is true I don't know, because I don't have any proof with me. I have read in the newspapers that the foreign embassies, Indian embassies, they also organized people outside NRI and some foreign companies, including companies of Dubai and China, that they donated huge amount of money to
or a government trust. Number one. Number two, if it is a private trust and government money has been pumped into that fund this way or that way, the question of audit by the CAG is a must, because CAG scrutinizes all monetary transactions